রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক, বললেন ওবায়দুল কাদের। সংসদে যোগ না দিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে বলে মন্তব্য। সেবার মান বাড়লেও প্রতিষ্ঠার ৪৭ বছরে কমেছে বিমানের রুট। চলতি বছর বহরে নতুন ৪টি উড়োজাহাজ যুক্ত হলে ৪টি নতুন রুটে যাত্রা শুরুর প্রত্যাশা। এবং নওগাঁ ও ময়মনসিংহে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ কৃষকের, দুষছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বাজার মনিটরিংয়ের দাবি জেলা প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে গুলশানে এ বৈঠক শুরু হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। বৈঠকে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হচ্ছে বলে জানা গেছে। এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুমন, হরি, ঠিক সকাল 10টার দিকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি এই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় প্রবেশ করে। আর প্রতিনিধি দলে আরও রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। তার 1 ঘন্টা হয়ে গেল তারা বৈঠক করছেন। তারা যে গাড়িতে এসেছিলেন সেই গাড়িগুলো আমার পেছনে রয়েছে এবং সেই গাড়িগুলো এই কিছুক্ষণ আগে স্টার্ট করা হয়েছে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি বা অনুমান করছি যে বৈঠক হয়তো শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বের হয়ে আসবেন। আর বের হয়ে এলে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে ঠিক কি কি বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু আগেই জেনেছি যে তাদের এই যে বৈঠক চলছে, এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলছেন। আরও একটি ধারণা পেয়েছি বা তথ্য পেয়েছি যে তারা নির্বাচন কমিশনে যেসব তথ্য তুলে ধরেছিলেন নির্বাচনের ব্যাপারে, সেই তথ্যগুলো এখানে উপস্থাপন করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক শেষ হওয়ার পরে তারা যখন বের হয়ে আসবেন আর যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাহলে কিন্তু সে বিষয়ে আমরা সুস্পষ্ট ধারণা পাবো। এই ছিল এখান থেকে সর্বশেষ খবরাখবর। হরি। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে। সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল 10টায় নতুন সংসদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন আওয়ামী লীগ সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গতকাল আওয়ামী লীগের নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি 32 নম্বরে সাংবাদিকদের তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদে যোগ না দিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তাই সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা প্রত্যাশা আছে। আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে, এক্সপেরিয়েন্স আর এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগের পথ চলা। তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে। প্রতিষ্ঠার ৪৭ বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ও সেবার মান বাড়লেও কমেছে রুট। ৫২টি দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচল চুক্তি থাকলেও বর্তমানে মাত্র 15টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেনি বিমান। তবে চলতি বছরেই বহরে অত্যাধুনিক প্রযুক্তির আরও 2টি ড্রিম লাইনার সহ 4টি উড়োজাহাজ যুক্ত হলে 4টি নতুন রুটে যাত্রার প্রত্যাশা বিমানের। বিস্তারিত থাকছে হাজেরা শিলুর রিপোর্টে।
করতে শুরু করলো। বিমান বাহিনী থেকে পাওয়া DC-3 উড়োজাহাজ দিয়ে 1972 সালে 4 জানুয়ারি যুদ্ধ বিধ্বস্ত দেশে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমানের। 80-র দশক থেকে উড়োজাহাজ বাড়তে থাকলে পর্যায়ক্রমে এশিয়া, ইউরোপ ও আমেরিকার 26টি আন্তর্জাতিক গন্তব্যে পাখা মেলে বিমান। যদিও রাজনৈতিক বিবেচনায় ফ্লাইট পরিচালনা ও বেশি মূল্যে উড়োজাহাজ লিজ নেয় ক্রমাগত লোকসানে বন্ধ হয়ে যায় অধিকাংশ রুট। বহরের নতুন প্রযুক্তির উড়োজাহাজ সংযোজন করে গেল 4 বছরে আবারও লাভের ধারায় ফিরেছে সংস্থাটি। তবে সেবার পরিসর বাড়াতে নতুন রুট বাড়ানোর পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিমানের বোর্ড সদস্যদের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিমানের কার্গো অপারেশনস বিল্ড আপ করতেই হবে, ডেস্টিনেশনস বাড়াতে হবে, চায়নাতে যেতে হবে, ইউরোপিয়ান ডেস্টিনেশনসগুলো খুলে ওইভাবে নেটওয়ার্কিংটা করতে হবে। অন্যান্য এয়ারলাইনের সাথে কম্পিট করতে গেলে যে সুবিধাগুলো দেয়া হয়, এইসব ব্যাপারে বিমান বোর্ডের অবদান রাখতে হবে যেন বিমানের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। নতুন বছরে চীনের গুয়াংজু ও শ্রীলঙ্কার কলম্বো সহ নতুন 4টি ও বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু রুটে ফ্লাইট চালুর কথা জানায় বিমান। এই 4টি উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত হওয়ার ফলে আমাদের ফ্লিট ক্যাপাসিটি যেমন বাড়বে, একই সঙ্গে আমাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে। প্রথমেই আমরা যেতে চাই চীনের গুয়াংজুতে। আমরা সৌদি আরবের 4র্থ গন্তব্যে যেতে চাই, সেটি হলো মদিনা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবার। বর্তমানে প্রায় 10,000 কোটি টাকারও ঋণের ভারে ভারাক্রান্ত বিমান। এই প্রেক্ষাপটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদার সাথে সঙ্গতি রেখে বহরে উড়োজাহাজ বাড়াতে সরকারের কাছে মূলধন চেয়েছে সংস্থাটি। বহরে উড়োজাহাজ সংখ্যা বাড়াতে গেলে আমাদের ঋণের যে পরিমাণটা সেটা আমাদের দিনে দিনে বেড়ে যাচ্ছে। ঋণের অনুপাতটি স্বর্ণীয় পর্যায়ে রাখবার জন্য আমাদের মূলধনের যোগান প্রয়োজন। যদি বিমান সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা এই বিষয়ে অবহিত করেছি। 47 বছরে মোট 5,70 লাখ যাত্রী পরিবহন করেছে বিমান। এক সময়ে আন্তর্জাতিক রুটে মোট যাত্রীর 50% বাংলাদেশ বিমান পরিবহন করলেও বর্তমানে করছে 23% যাত্রী। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। গেল বছর 1000 থেকে 1100 টাকা মন ছিল ধানের দাম, যা এবার 700 থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের নিম্ন দরের জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন কৃষকরা। তবে জেলা প্রশাসনের দাবি বাজার মনিটরিংয়ের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে। নওগাঁ প্রতিনিধি এম আর রকির রিপোর্ট। নওগাঁয় প্রায় 300 অটো রাইস মিল এবং 1000 হাস্কিং মিল রয়েছে। এসব মিল মালিকরা ধান কেনাবেচার জন্য সরকারের কাছ থেকে সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণ পেয়ে থাকেন। এসব ঋণের টাকায় ব্যবসায়ীরা কম দামে ধান কিনে ন্যায্য দাম থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ কৃষকের। ধানের এমন দরপতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন কৃষকরা। আমরা ধানের দাম বাড়তে চাই, তা না আমরা আবাদ করতে পারবো না। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য এই ধানের দামটা কৃষকেরা পাচ্ছে না। ছোট বড় 1000 চাতাল ও রাইস মিলে প্রায় 2,500 কোটি টাকার কারবার হয় এ জেলায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি সিন্ডিকেট নয়, বরং ভারত থেকে চাল আসায় ধানের বাজার এবার কিছুটা কম। বাইরে থেকে চাল যে পরিমাণ আনার কথা তার চেয়ে বেশি গত বছর আমদানি করা হয়েছে। বাজার মনিটরিং এর মাধ্যমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আর খাদ্য কর্মকর্তা বললেন, চাল কেনা শুরুর পর ধানের বাজার কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে যাতে মার্কেট নিয়ন্ত্রণে থাকে, সে ব্যাপারে আমরা তৎপর আছি। আমাদের এখানে চুক্তিকৃত মিল সংখ্যা প্রায় 1051 মিল আমরা চুক্তি করেছি। আমরা আশা করি এই নির্দিষ্ট সময়ের ভিতরে পুরো চালটাই আমরা প্রকিউরমেন্ট করতে সমর্থ হব। জেলা মিল মালিক সমিতির তথ্য মতে 32টি বেসরকারি ও 5টি সরকারি ব্যাংক থেকে 2,500 কোটি টাকার ঋণ সুবিধা নিয়ে 300 অটো এবং 700 হাস্কিং মিল পরিচালনা করছেন ব্যবসায়ীরা। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রায় $3 কোটি বিনিয়োগে বাংলাদেশে প্যাকেজিং কালি তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে ভারতের শীর্ষ কালি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাকাটা ইনক লিমিটেড। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মাধ্যমে বেসরকারি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। গতকাল রাজধানীতে বেজার প্রধান কার্যালয়ে দুপক্ষের মধ্যে জমি অধিগ্রহণ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। এর মাধ্যমে দেশে ভোগ্যপণ্যের প্যাকেজিংয়ে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের কালি সরবরাহ করার পাশাপাশি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। এছাড়া প্রায় 1000 লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সব সময় স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রত্যাশা করে ভারত। সরকারের জিও পলিটিক্যাল কমিটমেন্ট, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এখন তুলনামূলকভাবে অনেক
সহজ হয়েছে। বাংলাদেশে আমরা প্রায় বছরে 2000 কোটি টাকার উপরে আমরা কালি আমদানি করে থাকি। এই ফ্যাক্টরিটা প্রতিষ্ঠিত হওয়ার পর এটা আমরা বিদেশি ফরেন কারেন্সি যেমন আমরা সেভ করতে পারবো ইম্পোর্ট করার ক্ষেত্রে, কালি ইম্পোর্ট করার ক্ষেত্রে, তেমনি অন্যান্য দেশেও আবার এখান থেকে এক্সপোর্ট করার সুযোগটা থাকছে। বাংলাদেশ ইজ অ্যাক্সেসিং দ্য ইন্ডিয়ান মার্কেট। গত 10 বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যে অভাবনীয় উন্নয়ন ঘটেছে এজন্য আমরা ভীষণ খুশি। বিশেষ করে গেল 3 বছরে দুদেশের মধ্যকার ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়েছে প্রায় 30%। এর মধ্যে 2017 সালের শেষে এসে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ও বেড়েছে প্রায় 102% মতো। তবে এই অবস্থা ধরে রাখতে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রত্যাশা করে ভারত। 2018-19 অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 9% প্রবৃদ্ধি অর্জন করেছে রপ্তানি খাত। আর গত অর্থ বছরের একই সময়ের তুলনায় পণ্য রপ্তানি বেড়েছে 14%-এরও উপরে। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায় 2018 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পণ্য রপ্তানির লক্ষ্য ছিল $1878 কোটি। বিপরীতে রপ্তানি আয় হয়েছে $2049 কোটি। এর মধ্যে বরাবরের মতো তৈরি পোশাক খাতে $1574 কোটি বিপরীতে আয় হয়েছে $1708 কোটি, অর্থাৎ প্রবৃদ্ধি 8.5%-এরও বেশি। ইপিবির তথ্য অনুযায়ী এ সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কৃষি পণ্য রপ্তানিতে, যা ছিল 51%। তবে কিছুটা হোঁচট খেয়েছে চামড়া ও পাটজাত পণ্যে। ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল ও স্কুটারের নতুন গ্রাহকরা যাতে সহজে ঋণ ও কিস্তি সুবিধা পান সেজন্য ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি করেছে দেশীয় পরিবেশক এসিআই মোটরস। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এসিআই সেন্টারে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এসিআই লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী ও ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিভিশনের প্রধান নাজমুর রহিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বৈঠক। মন্ত্রিসভায় থাকতে পারে বড় ধরনের চমক, বললেন ওবায়দুল কাদের। সংসদে যোগ না দিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে বলে মন্তব্য। এবং নওগাঁ ও ময়মনসিংহে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ কৃষকের, দুষছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বাজার মনিটরিংয়ের দাবি জেলা প্রশাসনের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।